তারপরে হঠাৎ করে উনি বলছেন মিটিংয়ে ওনার নাকি টাইম দিতে হয়। এই যে আজকে স্ক্রিনিং কমিটি তৈরি হয়েছে, কোনো মেম্বার জানে না, একমাত্র প্রিয়া সেনগুপ্ত ছাড়া কেউ জানে না। এই যে আজকে এখানে যে আর্টিস্টদের ডেকে স্বরূপ বিশ্বাস মিটিং করছে, কোনোদিন আসেনি, কিন্তু এবার কেন আসছে? আজকে অরূপ বিশ্বাস ডিসিশন নিচ্ছে এমপাতে কি এমপা কিভাবে চলবে না চলবে। আমরা কোনো প্রোটেস্ট করতে গেলে আমাদেরকে মারধর করা হতো, আমাদেরকে হুমকি দেওয়া হতো, আমাদেরকে ছবি রিলিজ করতে দেওয়া হতো না। আজকে আমরা যখন আজকে যখন আমরা ছবি রিলিজ করতে যেতাম, আজকে আমরা যখন ছবি রিলিজ করতে যেতাম তখন আমাদের ছবি হল থেকে তুলে দেওয়া হতো। আর আজকে সেই হলের বুকাররা হয়ে বসে আছে এখানে এক্সিকিউটিভ কমিটির মেম্বার। আমরা কমপ্লেনটা কার কাছে দেব? সেই টাকাটা যদি ওরা ঝেড়ে দেয়, লাখ লাখ টাকা প্রডিউসারদের এরা ঝেড়ে বসে আছে, কিছু বক্তব্য নেই, কিছু বক্তব্য নেই। এবার বলছে যে ওরা বলছে যে একটা সময় লাগে, কি সময় লাগে? আজকে স্ক্রিনিং কমিটি যখন তুমি তৈরি করার জন্য তুমি মিডিয়ার সামনে এসে বাইট দিচ্ছ, কোনো প্রডিউসার জানতে পারে না কখন এমপাতে কি মিটিং হয়ে যাচ্ছে, কেউ জানে না। 28 জন মেম্বারের ভিতরে ওদের রেজিস্টার চেক করুন, কোনো দিন 5 থেকে 7 জনের বেশি মেম্বার আসে না এক্সিকিউটিভ কমিটি মিটিংয়ে, কোনো দিন আসে না। কারণ এই 5-7 জনকে উনি ধরে রেখে দিয়েছেন, তোরা যা বলবি আমি তাই করবো। ইনি রতন সাহা। আমার নাম আমি রতন সাহা। আমি ইএমপি এক্স চেয়ারম্যান অফ এক্সিবিটার সেকশন। প্রিয়া সেনগুপ্তকে আমি বসিয়েছি, অনেক কষ্ট করে আমি বসিয়েছিলাম। আর উনি টুকে গিয়ে আমাকে পর্যন্ত সরিয়ে দেওয়ার একটা প্ল্যান করে, আমি করো, তোমরা করো, কোনো অসুবিধা নেই। কিন্তু আমি প্রিয়া সেনগুপ্ত থাকলে আমি থাকবো, কারণ প্রিয়া সেনগুপ্ত এমন একটা লোক যে ইন্ডাস্ট্রিকে সর্বনাশ করেছে এবং কারোর কথা শোনে না, কোনো কিছু করে না। আমরা ফেয়ার ইলেকশন চেয়েছিলাম, আমরা ইলেকশনে ওর বিপক্ষে আমরা একটা ইলেকশন কমিটি দিয়েছি, প্যানেল দিয়েছি। যখন প্যানেল লিস্ট দিয়েছি, সেই প্যানেল লিস্টের মধ্যে দেখা গেল ফেক মেম্বার সব ভর্তি, রাতারাতি। প্রডিউসার সেকশনে আমরা যেদিন লাস্ট ছেড়েছিলাম ইসি মিটিং করে, আমি ছিলাম সেই ইসি মিটিংয়ের লাস্ট ছিল যে এক্সিবিটার সেকশনের মাত্র 89 মেম্বার, এরাই ভর্তি দিতে পারবে। আর ছিল এই আমার ডিস্ট্রিবিউটার সেকশনে ছিল ওর মেম্বার ছিল মাত্র 97, আর প্রডিউসার সেকশন ছিল 100। এটা আমার কাছে রিটেনভাবে আমি বললাম যে এটা নোট করা হোক। এবার কি করলো, সেই মিটিংয়ে যখন ইলেকশন ডিক্লেয়ার করলো তখন দেখা গেলো যে রাতারাতি ফলস ভোটার লাগিয়ে মানে নির্দেশে একটা কথা টালিগঞ্জের নির্দেশে রাতারাতি প্রডিউসার সেকশনের মেম্বার হয়ে গেল 440 জন। আর এক্সিবিটার সেকশনে তা সিনেমা না থাকলে হবে না, তো সুতরাং এখানে বেশি নাড়াচাড়া দিতে পারেনি। তাও মৃত কয়েকজনকে ধরে নিয়ে এসে 8-10 জনকে বাড়িয়েছে। আর ব্যালেন্স যেটা ছিল ডিস্ট্রিবিউটার, সবচেয়ে মজার হচ্ছে ডিস্ট্রিবিউটার সেকশনে যে চেয়ারম্যান তার কোনো ছবি নেই, উইদাউট ছবি ওই ডিস্ট্রিবিউটার সেকশন চেয়ারম্যান হয়ে বসে আছে। আমরা তার প্রতিবাদে আমরা ইলেকশন এরপরে যখন এটা হয়ে গেল আমরা কোর্টে যেতে হলো সেই লিস্টে। এরা ইএমপির টাকা নষ্ট করে ইএমপিতে লড়াই চলছে। আর আমি ব্যক্তিগতভাবে আমি ইএমপির কথা ভেবে আমার প্রায় 30 থেকে 40 লক্ষ টাকা খরচা করে আমি ইএমপিকে বাঁচাবার চেষ্টা করি। আজকে ইএমপির জন্য আজকে যদি স্টেটের কথা ভাবে, ফিল্ম ইন্ডাস্ট্রির কথা ভাবে, আমি নিজে 44টা সিনেমা হল বানিয়েছি, আরও সিনেমা আমার পেন্ডিং আছে। তো আমার দরদটা সবচেয়ে বেশি যে সিনেমা হল বাঁচাতে গেলে আমার সিনেমা হলকে বাঁচাতে হবে, তাহলে আমি সিনেমা ইন্ডাস্ট্রিতে টিকে থাকতে পারি। আর সিনেমা হল বানালে ইন্ডাস্ট্রিতে ছবি বানিয়ে যাবে কোথায়? আমরা সেই হিসাবে আমি এখন সিনেমা, কিন্তু আমার দুর্ভাগ্য বশত এখনও আমার কাছে 14-15টা সিনেমা হল বানিয়ে আমরা লাইসেন্স পাচ্ছি। শোনেন, ট্রেড লাইসেন্স পাচ্ছি না। তাহলে আমার যে 30-40 কোটি টাকা ইনভেস্ট হয়েছে রেডি,
এত ডিপ্রাইভ হচ্ছে। এই ছবিগুলো তো টালিগঞ্জের লোকেরা হেভেল করতে পারত। আমাকে যদি সহযোগিতা করতো আমি আরও বেরোতে, এরা আমাকে সহযোগিতা করেনি, যেহেতু আমি বিরোধী পার্টি। কিসের তোমার বিরোধী পার্টি চিহ্নিত করছে? আমাকে বিরোধী পার্টি বানিয়ে চিহ্নিত করে দিয়ে তোমার বিজেপি বানিয়ে আচ্ছা আচ্ছা আরেকটা দাদা আরেকটা জিনিস আমি একটু বলে নিই। আমার আরেকটা এক সেকেন্ড আমি একটু বলে নিই। এক সেকেন্ড তুই বলবে। আমি একটা কথা বলি। একটা কিছুদিন আগে তোমরা সবাই জানো স্ক্রিনিং কমিটি করা হয়েছে। আমিও স্ক্রিনিং কমিটির মধ্যে ছিলাম, ওয়ান অফ দ্য মেম্বার। আমি একটা জিনিস জানতে চেয়েছি যে মে মাসে অনেকগুলো ডেট দেওয়া হয়েছে অনেকগুলো বাংলা ছবিকে, কটা ছবি বাংলা ছবি আসছে সেটা আমি জানতে চেয়েছি। তার জন্য আমি বলেছি যে ইমিডিয়েটলি মিটিং ডাকো, কেননা এখন এত টাইম কম, কারণ মে মাসে আমরা অলরেডি আছি। কোন ছবিটা আসছে, এতগুলো ক্যালেন্ডার তাহলে লঞ্চ করলো কেন? তাহলে বাংলা ছবিগুলো আসছে কি আসছে না আমরা কার কাছ থেকে জানতে পারবো? আজকে পয়লা বৈশাখে 3খানা বাংলা ছবি রিলিজ হওয়ার কথা ছিল, 1খানা বাংলা ছবি রিলিজ হয়েছে। বাকি দুটো যে হয়নি সেটা আমরা কি জানতে পেরেছি? তোমরা কি জানতে পেরেছো? কেউ জানতে পারোনি। সেটা জানানোর মানে দায়টা কার? এরা মিটিং করছে এখানে ইম্পাতে, তো ইম্পা থেকেই এটা জানানো উচিত। এরা সবাই ইলেকশন নিয়ে ব্যস্ত হয়ে গেল, সিনেমা ইন্ডাস্ট্রিটাকে ফেলে দিল। যখন দরকার হয় তখন পলিটিক্সটাকে ইউজ করে, যখন দরকার হয় সিনেমার লোকজনকে ইউজ করে, সব কিছুতে পলিটিক্স ঢুকিয়ে দিচ্ছে। সিনেমাটা সবসময় সিনেমার মতন করে চলবে। এখানে যারা আছে সবাই কিছু না কিছুভাবে সিনেমার সঙ্গে জড়িত, কেউ কিন্তু এখানে এমনি বসে নেই। অথচ এখন যারা ইসিতে আছে তাদের মধ্যে এমন অনেক লোক আছে তাদের কিচ্ছু নেই, তারা খালি ইম্পাতেই আসে, ইম্পাতেই খায়, ইম্পাতেই চা খায়, সবকিছু ইম্পায় করে। ইম্পাটার জন্যই তাদের আছে, আর কিছু নেই। আমার বক্তব্য একটা, আমার বক্তব্য একটাই যে মে মাসে যে এতগুলো ছবি রিলিজ হওয়ার কথা সেগুলো কি আদৌ হচ্ছে কি হচ্ছে না, এটা তোমাদের মাধ্যম দিয়ে আমি জানতে চাই। আপনারা আমার কাছে আপনারা জানতে চাইছেন যে আমরা কি চাই। আমরা চাই একটা মিটিং রাখুন। আমরা আজকে গতকাল এসেছি, এখানে এসে আমরা ঢুকেছিলাম গঙ্গা জল নিয়ে পবিত্র করতে, সব গঙ্গা জল ছিটিয়ে মিটিয়ে দিয়ে গেছি। আর আমি প্রতিজ্ঞা করেছিলাম যে ওদেরকে না সরিয়ে আমি এমপি তার ঢুকবো। আমরাও তাই। আমি কালকে প্রেসিডেন্ট আমাদের যে সেক্রেটারি, যেহেতু কালকে এত বড় একটা ঘটনা ঘটেছে, আজকে চেঞ্জ হয়েছে, গভর্নমেন্ট চেঞ্জ হয়ে গেছে, তো আমাদের কাছে একটা সুবর্ণ সুযোগ এসেছে। আমরা এইটা এবেল করতে এসেছি না, আমাদের কথা শুনতে পারবে এখন। এবার মেম্বারদের কথা শুনতে হবে, এখন তো শুনতো না। সেই জন্য এখানে আমাদের পেড সেক্রেটারি আছে, যে তার নাম হচ্ছে আশিস ব্যানার্জি। হি ইজ এ কন্ট্রোল বাই প্রিয়া সেনগুপ্ত, এবং ওনাকে আমি এসে কালকে একটা চিঠি দিয়ে বললাম যে আগামী 72 আওয়ার্সের মধ্যে আমাদের একটা জেনারেল মিটিং ডাকো, সব মেম্বারদের 4টা সেকশন। না না, সেটা তো আমরা মিটিংয়ে আলোচনা করব না। মিটিংটা না ডাকলে আলোচনা কি করব? মিটিংটাই হচ্ছে 6 দিন থাকবে। বিজেপি দলের প্রতিনিধি হিসেবে দেখানো হয়েছিল। কে দেখি না আমরা বিজেপি দল কে বলেছে? উনি চিহ্নিত করে কে বলেছে? ওরা চিহ্নিত করেছে। আমরা বিজেপি নয়, আমরা পলিটিক্যাল ডিরেক্টর। আমরা পলিটিক্যাল ডিরেক্টর। এক সেকেন্ড আমরা চিহ্নিত করা হয়েছিল আপনি বিরোধী পক্ষের, আপনি বিজেপি দলের প্রতিনিধি, সেই হিসেবে আপনাকে সরিয়ে দেওয়ার চেষ্টা করা হয়েছিল বা সরিয়ে দেওয়া হয়েছিল। কালকে বিজেপি দল জিতলো বলেই কি আজকে আপনারা এখানে আজকে না কালকে আমরা রেজাল্ট পেয়ে যাবো, আমরা কিন্তু জিতবো, আমরা জিতবই। আমার একটা ব্যাকগ্রাউন্ড আছে, বলতে বাধ্য হচ্ছি। আমি ত্রিপুরা রাজ্যের একজন স্বনামধন্য বিজনেসম্যান। আমার ছোট ভাই ডাক্তার মানিক শাহ আমার ত্রিপুরার সিএম মুখ্যমন্ত্রী, সেই সুবাদে আমাকে বিজেপি বানিয়ে দেয়। কিন্তু আমি ত্রিপুরা রাজ্যে 32টা ফেডারেশন আমি চালাই একা, আমি সব ভেঙে তছনছ করে দিই। আজকে এখানেও যখন সুযোগ পেয়েছি, আজকে আমরা সেই সুযোগটা অ্যাভেল করতে এসেছি।
আমরা চাইছিলাম as a member, member, কোনো party নয়। করি না, কোনো পার্টি এই রাজনীতির রং কিন্তু উনি নিয়ে এসেছিলেন। এটা ওরা প্রথম করে উনিই নিয়ে এসেছিলেন। ওরাই করে নিয়েছে। অরূপ বিশ্বাসকে নিয়ে এসে উনি সবুজ আবিবাকে উনি এই রাজনীতিটা ঢুকিয়েছেন। এর আগে কোনোদিন হয়নি এটা। আমাদের ইএমপিতে এটা ছিল না। ছিল না। কোনোদিন ছিল না। ঠিক আছে, একটা কথা বলছি। মিটিংয়ে জানে না, সমস্ত জায়গার লোক মিটিংয়ে জানে না, তো কেন করেছে? দরকারি কথা উনি একটা কাউন্টার করেছে যে কে বলেছে যে বনিকে না নিলে সিনেমা হবে না। আইনক্স আমি সেই ব্যক্তি। আমি যখন আইনক্স পিভিআর পাচ্ছি না, 18টা সিনেমা রিলিজের পরেও আমি আইনক্স পিভিআর পাচ্ছি না, যেখান থেকে 2 পয়সা আমি পাবো হোয়াইট ভাবে, কোনো ব্ল্যাক মানি না, হোয়াইট মানি। তখন বাধ্য হয়ে ওই ঘরে গিয়ে ওনাকে আমি বলেছিলাম, দিদি কি করবো, আমাকে একটু আইনক্স পিভিআর উজ্জ্বলকে বা ওই লাডলাকে একটু পঙ্কজ লাডলাকে একটু ফোন করে বা তখন বলছে তুমি সৌমিত্র চট্টোপাধ্যায়, সব্যসাচী চক্রবর্তী, পরাণ বন্দ্যোপাধ্যায়, কাঞ্চন মল্লিক, বিশ্বনাথ বসু এদের নিয়ে ছবি করলে হবে না, তোমাকে ওই ওর ছেলেকে বনিকে নিয়ে করতে হবে। আমার বনি কত রে বলে কম বেশি 15 লাখ টাকা ধরো। আমার দিদি আমার বাজেটই নেই, এই যে হাতে আংটি নেই। আমি উনি যেমন বললো প্রচুর টাকা, আমার প্রচুর টাকা নেই। 18টা সিনেমা করেছি, 18টা সিনেমা আমাকে 7 লাখ 5 লাখে বেচতে হয়েছে। আমি কোনো বড় একটা প্ল্যাটফর্মে বেচতে পারিনি। আমি নিজে ডিরেক্ট করি, আমি নিজে প্রডিউস করি। হ্যাঁ, তা উনি এই যে বললো আই উইকনেস, ওনার ওই ঘরে মিটিং আসলে হয়েছে। রতনদাকে এবং মিলনদাকে বিজেপি বলার কারণ হচ্ছে আমরা শ্যামাপ্রসাদ মুখার্জিকে নিয়ে ভারতবর্ষে দাঙ্গা প্রথম করেছিলাম। দুই ভাই মিলে ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জিকে নিয়ে, যিনি এই বাংলাকে বাঁচিয়েছিলেন, ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জিকে নিয়ে 2টো সিনেমা করেছিলাম আমরা, বাংলা এবং হিন্দি। যেহেতু আমরা ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জিকে নিয়ে সিনেমা তৈরি করেছিলাম, দাঙ্গা এবং 1946 ক্যালকাটা কিলিং, সেই জন্য মমতা ব্যানার্জি আমাদের ছবিটাকে রিলিজ করতে দেয়নি। যেহেতু ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জিকে নিয়ে আমরা সিনেমা করেছিলাম, তার জন্য মিলনদা হয়ে গেল বিজেপি, রতনদা হয়ে গেল বিজেপি, আমরা সব হয়ে গেলাম বিজেপি। আচ্ছা, ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জি বাংলাকে বাঁচিয়ে কি শুধু আমাদেরকে বিজেপি বানিয়েছেন, না ইন্ডাস্ট্রিকে বাঁচানোর জন্য আমরা চেষ্টা করেছিলাম? পরিষ্কার কথা, ভালো সেই ছবি ছবিটা হল আমাদেরকে পায়। চালাতে দেওয়া হলো না, ইচ্ছাকৃতভাবে আমাদের কয়েক কোটি টাকা নষ্ট করলেন। আমরা হাইকোর্টে জিতলাম, তারপরেও হল মালিকদেরকে পিয়া সেনগুপ্ত সহ আরো এই এম্পাওয়ার কতকগুলো 5-6টা দালাল যারা ছিল, তারা আমাদের ছবিটাকে আটকে দিয়ে আমাদের কলা কুশলীদেরকে আরো যে প্রতিভার বিকাশ ঘটানোর যে সুযোগ ছিল সেটা করতে দিল না। আমাদের কয়েক কোটি টাকাকে তারা নস্যাৎ করে দিল। তারপরে উনি বললেন যে মেম্বাররা অনেক দূরে দূরে থাকে, আমরা কলকাতার আশেপাশে থাকি। আমাদের meeting-এই তাহলে কবে উনি দেখান রেজিস্ট্রেশন খাতাটা, উনি কবে উনি ডাকেই না, উনি উনি জানেন ডাকেই না। ডেকেছেন, আমাদের কোন meeting-এই ডাকেন। প্রোডিউসারকে মিটিং এ ডেকেছেন, ওনাকে দেখান, উনি প্রমাণ দিক। প্রমাণ দিক, এখন হোয়াটসঅ্যাপ গ্রুপ থাকে, এখানে প্রোডিউসার সেকশনে কোনো উনি হোয়াটসঅ্যাপ কেন গ্রুপ নেই। meeting ডাকতে যেখানে চাইছে? মেসেজ চাইছে, দেয়, আমরা তো বাড়ির পেছনেই থাকি। কোনোদিন দেখা হয় না। কোনো পার্টিগত কিছু না, বাংলা ছবি ভালো হল পাবে, এটা আমাদের সবার আর্জি। কারণ সবাই কষ্ট করে ছবিটা বানায় লোককে দেখানোর জন্য। সেইটা যদি দেখাতে না হয়, সেখানের উপর যদি রাজনৈতিক প্রকোপ চলে, তাহলে সেটাকে আপনারা যেভাবে নেবেন সেভাবে নেবেন। তাই সেটা তার বলছে আমরা এখন আমাদের কাছে নর্মস অনুযায়ী আমাদের এই ইএমপির কোনো অস্তিত্ব নেই, একদম অস্তিত্ব নেই। আমরা কালকে এসে আমাদের যে স্টেট সেক্রেটারি আশিস বাবুকে আমরা একটা চিঠি দিয়ে বললাম 72 আওয়ার্সের মধ্যে একটা জেনারেল মিটিং ডাকতে। সেই মিটিংয়ে সমস্ত মেম্বার, 4টে সেকশনের মেম্বারকে ডাকতে বলেছি। উনি মিটিং ডাকবেন না, এই কারণে উনি জানেন হিসেব দিতে পারবে না, হিসাবও দিতে পারবে না, মেম্বাররা কেউ ওর ফেভারে কথা বলবে না, এটা বুঝে গেছে ও আর অস্তিত্ব নেই। সেই জন্য উনি চাইছেন, উনি ফোর্সফুলি ওনাকে ঘাড়ে ধাক্কা দিয়ে ইএমপি থেকে নামিয়ে দেওয়া হয়, এটাই উনি চাইছেন। আচ্ছা, আরেকটা জিনিস আমাকে বলো, 350 প্রোডিউসার মেম্বার আছে, এটা সম্ভব? তাহলে তো 350 ছবি বছরে আসা উচিত। একদম একদম। তাহলে 350 ছবি এই কোথায় হচ্ছে? কোথায়? এখন কটা ছবি প্রোডাকশনে আছে? 30খানা ছবি রিলিজ হয়। আরে ছবির ডেট দিয়ে দেওয়ার জন্য আমরা ছবি রিলিজ করতে পারছি না, টাইম পাচ্ছি না। তাহলে এই মেম্বাররা কোথায়? 350 মেম্বার, এরা খালি ভোটের জন্য ভোটটা দিতে আসে। পোস্টার ওরা খালি ভোটের জন্য। আচ্ছা, ডিস্ট্রিবিউটর প্রায় 180 থেকে 200 জন। পোস্টার ছাপাতে গেলে এখানকার লোক বলে দেবে কোথায় পোস্টার ছাপাবে।
মানে এরকম কন্ডিশন পুরো সিন্ডিকেটটা চলছে, syndicate, এটা পুরো syndicate। ঠিক আছে, কটা লোক নেবো, আচ্ছা উনি কেন টাইম চাইছে জানেন? ওনাকে জিজ্ঞেস করুন তো। সব হচপচ কারণ করবে বলে এতদিন এই 10টি বছর ধরে উনি যে দুর্নীতিটা করেছে সেই ফাইল পত্র যাতে সব এটাকে নিয়ে সরকারি কোনো দপ্তর থেকে ফাইল পেয়েছেন, এখান থেকেও বেরোবে না, বের করানো যাবে না। আমরা এখানে কেন আমরা আজকে নয়, 30 বছর পরে 36টা বছর শতদীপদা টাকা দিয়ে ছবি রিলিজ করার যে অভিযোগ উঠছে এর আগেও বিভিন্ন ইন্ডিপেন্ডেন্ট ফিল্মের ক্ষেত্রে, আমরা যখন সিনেমাটা বানিয়েছিলাম, আমরা যখন মাননীয় মুখ্যমন্ত্রীকে প্রশ্ন চিঠি দিলাম যে ম্যাডাম আমরা যে ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জি নিয়ে সিনেমা করছি আমরা কি ভুল করেছি? যদি আপনার মনে হয় যে আমাদের সিনেমাতে কোনো ডায়লগ আপনার আপত্তিজনক, আমরা সেই ডায়লগটাকে কেটে দিই। যদি কোনো গান, কোনো সিন মনে হয় যেটা আমরা ভুল করেছি, তাহলে আমরা সেই সিনটাকে অরূপ বিশ্বাসকে দিয়ে পুরো ফোন করিয়ে পুরো ওয়েস্ট বেঙ্গল থেকে আমার মমতা ব্যানার্জিকে তিনবার আমরা চিঠি করার পরেও সে আমাদের মিডিয়ার সবাই জানে বোধহয় এই যে সিনেমা করেছিল, আরেকটা কথা সেই দেখুন। সিনেমাটা চালাতে দেওয়া হয়নি। বাবা, তাহলে ওনাকে বলে কি লাভ? আরেকটা হচ্ছে আমরা একটা ছবি রিলিজ করেছিলাম, ছবিটার নাম হচ্ছে কেরালা স্টোরি। শতদীপদা কেরালা স্টোরি 4 দিন চলার পর বন্ধ করে 4 দিন ব্যান করে চলার পরে দিয়েছে। আচ্ছা কেরালায় ছবিটা রিলিজ হয়েছে অথচ পশ্চিমবাংলায় release পশ্চিমবঙ্গে এই ছবিটা রিলিজ করতে দেই। আমরা এই ছবিটাতে যদি এক্সিবিটার সেকশন বা এক্সিবিটাররা প্রচুর পয়সা পায়। আমরা 3 দিনে 3 কোটি টাকার উপরে আমরা বিক্রি করেছি এই ছবিটা। আমি মাননীয় মুখ্যমন্ত্রীকে ওপেন চিঠি দিয়েছিলাম হ্যাঁ যে ছবিটা রিলিজ করতে দেওয়া এই ছবিটাকে রিলিজ করতে তারপরে দাও, উত্তর আসেনি। এক্সিবিটার সেকশন বেঁচে যাবে। আমরা একটা ছবি রিলিজ করে, একটা ছবি রিলিজ করে কমসে কম একটা ছবি যদি হিট হয় তাহলে মিনিমাম আরো 3 মাস আমরা নিতে পারি, শ্বাস নিতে পারি। সুতরাং আমি ওনাকে ওপেন চিঠি দিয়েছি তার রিপ্লাই আজ অবধি আসে সোশ্যাল মিডিয়াতে, এবং 4 দিন টানা হাউসফুল ছিল ছবিটা সব শোতে। একবার দিল না। আচ্ছা ওরা এক সেকেন্ড ওরা চাইছিল যে কোথাও যদি কোনো দাঙ্গা হয়, প্রত্যেকটা পশ্চিমবাংলা সিনেমা হলে ওই সিনেমাটা চলেছিল, একটা জায়গায় এরকম কোনো ইনসিডেন্ট হয়নি, উল্টে পুলিশ পাঠিয়ে বন্ধ করানো হয়েছিল। কোনো জায়গায় পাবলিক সুন্দরভাবে সব জায়গায় সিনেমা দেখছি। পরে সুপ্রিম কোর্ট থেকে যখন রায় পায় যে সিনেমাটা চালানো যাবে, তারপরও কিন্তু আমাদের এখানে কোনো সিনেমা হল মালিকরা চেষ্টা করতে পারেনি, ভয়ে চালাতে পারেনি। আমার বক্তব্য একটাই, এই যে ভয়টা যে এখন আর নেই, এটার জন্যই ভালো লাগছে, আর কিছু ভালো লাগছে না। এই ভয়টা আমাদের মধ্যে থেকে, আমাদের সবার থেকে চলে শেষ গেছে। হয়ে গেছে ভয়। তার মানে কি ভয় আউট, ভরসা ইন। এইটাই আমাদের একটাই স্লোগান, ভয় আউট, ভরসা ইন। শতদীপদা একটা মানে ডিস্ট্রিবিউটার থাকা সত্ত্বেও টাকা নিয়ে মাঝের কিছু মানুষজন ছবি রিলিজের একটা অভিযোগ কিন্তু অনেক দিন থেকেই উঠছে, সেই কারণে ছবি আটকে গেছে এবং অনেক ছবি এভাবে মুক্তি পেয়েছে। এটা নিয়ে তুমি কি কারণ বলবে? হচ্ছে একবার এই যে প্রিয়া সেনগুপ্ত উনি অরূপ বিশ্বাসকে দিয়ে ফোন করাতেন, সবাই আমরা ভয়ে থাকতাম এই অরূপ বিশ্বাসের, সবাই আমরা ভয়ে তাতষ্ট হয়ে থাকতাম, আমরা কিছু বলতে পারতাম না, কারণ উনি কথা হতেই উনি অরূপ বিশ্বাসকে ফোন করতো আর স্বরূপ বিশ্বাস পাঠিয়ে দিত এখানে ভোট দেওয়ার জন্য ওর ক্যাডারদের। আচ্ছা তুমি আমাকে একটা কথা বলো, একাডেমি অফ ফাইন আর্টস ব্যান করার কারণ কি ছিল? তোমরা বলতে পারবে কেউ? প্রযোজকের কথা বলা হয়েছিল, হ্যাঁ, যে আগে টাকা মেটানো। মিথ্যা কথা, অরূপ বিশ্বাস স্বরূপ বিশ্বাস টাকা চেয়েছিল। পরবর্তীকালে ওটা তো দেখা গেল যে আমার কাছে এখন হোয়াটসঅ্যাপ আছে যে ওখানে 8 লাখ টাকা চেয়েছে। 8 লাখ টাকা দিয়ে ছবিটা রিলিজ করেছে। এই প্রিয়া সেনগুপ্ত এই লোকটার কাছ থেকে 3 লাখ টাকা নিয়েছে। ঘুষ নিয়েছে শুধুমাত্র 3 লাখ টাকা। সেন্সর করবে বেচারা একটা ছবি, একটা ক্লিয়ারেন্স সার্টিফিকেট দেবে। আমার টাইটেল রেজিস্ট্রেশন কালো ভ্রমর, আমি জানি সিনেমাটা রিলিজ এটা করব। চোর, এটা একটা রিলিজ লাখ লাখ টাকা কামাচ্ছে এখানে শুরু করার জন্য। 2 সপ্তাহ চুপ, আমরা এখন 2 সপ্তাহের মাথায় টাকা কামাবার একটা মেসিং পেয়ে গেছে, মেসিং টাকা কামাবার একটা মেসিং পেয়ে গেছে। বললাম আমাদের ডিমান্ডটা বলুন। এবার আমাদের ডিমান্ডটা বলুন। আমাদের ডিমান্ড কোনো টাইম বার না, এটা দিলে আবার ওনাকে আজকে পদত্যাগ করে এম্বা ছাড়তে হবে। প্রথমেই বলা হয় ওরা বিশ্বাস করে বিশ্বাসের সাথে দেখা কেন প্রমোশন নিজের টাকায় ছবি বানাবে, কেন যারা এখানকার মেম্বার তারা ভোট দিক, এদের যারা গোপন মেম্বার যারা কখনোই কোনো সিনেমা করেননি, যে চুরি করা মেম্বার, তারা ভোট না দিয়ে সঠিক যারা এম্পার মেম্বার তারা ভোট দিক। একটা সুস্থ নির্বাচন হোক, পরিষ্কার পরিচ্ছন্ন নির্বাচন হোক, ওই চটিচাটা গ্রুপের নির্বাচনে না হয়ে সুস্থ নির্বাচন হয়ে হোক।
যে এখান থেকে চেয়ারম্যান হবে হোক, তাতে আমাদের কোনো আজকে উনি পদত্যাগ করে দিন। আগে ওকে পদত্যাগ করতে হবে। সঠিক ভোটারকে দেওয়া ভোট। আজকে ওনাকে পদত্যাগ চাইছি আমরা। সহ্য করেছি আমরা। আমরা ওনার এক কথা পদত্যাগ চাই, একটাই কথা আমরা। উনি দুর্নীতি করে এই চেয়ারে বসেছেন, নিয়ে আসেন। পুলিশের অনেক থেকে টাকা নিয়েছে। ভোটারদের জিতে উনি বসেননি। আর পুরো টাকা পয়সার হিসেব দিতে হবে। এখানে কি হয়েছে, আমাদের কষ্ট পয়সা এখানে ঢুকেছে, একদম কষ্টের পয়সা। ভোটে উনি বসেননি, ওনার পদত্যাগ। খেয়াল রাখতে হবে কোনো ফাইল যেন এখান থেকে চুরি না হয়, কোনো পেপার চুরি না হয় এখান থেকে না। সমস্ত কিছু হিসাব চাই আমরা।